প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা 2026 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেমিস্টার 4 বেঙ্গলি এ তার 40 নম্বরের যে পরীক্ষা, সেই আসন্ন পরীক্ষায় আমরা একটি সাজেশান আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্নটি থাকবে সেটি গল্প থেকে। হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়, হারুন সালেমের মাসি মহেশ্বেতা দেবী। এই গল্পগুলো থেকে আমরা একটা প্রশ্নের উত্তর অবশ্যই করব। মনে রাখতে হবে এই হলুদ পড়া কিংবা হারুন সালেমের মাসি দুটো থেকেই প্রশ্ন আসবে। প্রশ্নের মূল যে মান সেটা কিন্তু 5, কিন্তু এই 5 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের ভাগ করে দেবে। হতে পারে 2+3 কিংবা 1+4, যেমন হিসাবে পরীক্ষায় আসতে পারে। হলুদ পড়া থেকে যে প্রশ্নগুলো আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, হলুদ পড়া গল্পটিতে বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কারের যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2, ছোট গল্প হিসাবে হলুদ পড়া কতটা সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। 3, চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিছু লোক খুব বিস্মিত হলো না। চারিদিকে কিসের জন্য হইচই পড়ে গেল, কী ঘটনা ঘটেছিল এই গ্রামে। 3, এই প্রশ্নটা একটু ভালো করেই আমাদের দেখতে হবে। 4, চোরের মতো ভিড় থেকে নেমে পাঁশ ডিঙিয়ে ধীরেন পাঁচিল ডিঙিয়ে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। ধীরেনের পরিচয় দাও, চরিত্রটি কিভাবে তার অস্তিত্বের সংকটের একটা স্তর থেকে নিঃসঙ্গ, আত্মবঞ্চিত আর একটা স্তরে এসে পৌঁছায়। 5, আমায় মেরো না গো মেরো না, আমি শুভ্রা চাটুর্যে বাড়ির শুভ্রা। কে কখন এ কথা বলেছিল, ঘটনাটি ঘটার সময় যেরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা উল্লেখ করে বক্তার এই আরতির কারণ লেখো। 6, দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। দুটি খুন কী কী, শেষ পর্যন্ত দুটি খুনের মধ্যে কোন সম্পর্ক আবিষ্কৃত হয়েছিল কিনা পাঠ্যগল্প অবলম্বনে আলোচনা করো। এরপরে আমরা হারুন সালেমের মাসি ছোট গল্পের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অগ্রাহ্য হয়ে যায় তা হারুন সালেমের মাসি গল্পের অনুসরণে লেখো। 2, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবীর চরিত্র আলোচনা করো। 3, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মাসির স্বর্গ কি এক হতে পারে? গৌরবী কোন অবস্থাকে স্বর্গ বলে মনে করে, কেন তার এই কথা মনে হয়? 4, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও, শহরে তা সমুদ্রের মতো কেন? 5, দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে, কার প্রতি দয়া দেখলে কার অঙ্গ জ্বলে, তার এমন মনোভাবের কারণ কি? 7, নিজেকে বড় অপ্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কার লেখা কোন গল্পের অংশ, বক্তার এমন মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো। 8, দিনমানে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়, যার সম্পর্কে কথা বলা হয়েছে সে দিনে মানে কিভাবে থাকে, স্বপ্নেই বা সে কী কী পেত। 9, ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই। ঈশ্বরের জিনিস বলতে কোন কোন জিনিসকে বোঝানো হয়েছে, উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 10, কে সলা করবে, কে মুখ সলা করবে কে জানে, সলা করা কি, বক্তার এমন ভাবনার কারণ কি? এরপর 2 প্রশ্নে আসবো। 2 নম্বর প্রশ্ন, যেখানে কবিতা থেকে প্রশ্ন হবে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। কবিতার মধ্যে আমাদের আছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হরণের গান, জীবনানন্দ দাশ, কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়। আমরা প্রথমে প্রার্থনা থেকে প্রশ্নগুলো আলোচনা করব। 1, প্রার্থনা কবিতায় কবি কিভাবে
ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। 2. প্রার্থনা কবিতাটিতে কবির আত্ম উপলব্ধি ও প্রার্থনা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 3. যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসে। আচারের মরুবালি রাশি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? আচারের মরুবালি রাশি কীভাবে বিচারের স্রোতপথকে গ্রাস করে। 4. চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, চিত্ত কোথায় কিভাবে ভয়শূন্য হবে, উচ্চ যেথা শির কথাটির অর্থ কী। 5. যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। গৃহের প্রাচীর বলতে কি বোঝানো হয়েছে? গৃহের প্রাচীর গৃহ ও প্রাঙ্গণকে কি অবস্থায় রাখে তার পরিচয় দাও। এরপরে আসবো আমরা তিমির হননের গান। 1. তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? 2. স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে। স্মরণীয় উত্তরাধিকার বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? তাতে কোনো গ্লানি নেই কেন? 3. মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে মধ্যবিত্ত মানুষেরা নিরাশাগ্রস্ত কেন? ওখান থেকে উত্তরণের পথ কবি কিভাবে দেখিয়েছেন। 4. এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু। এখানে এরা ওরা বলতে কি বোঝানো হয়েছে? পথের বর্ণনা দাও। 5. আমরা বেদনাহীন অথচ বেদনার পথে। আমরা কারা? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6. সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসে। সূর্যালোক কি? সূর্যালোক মনোরম মনে হলে কবি হাসেন কেন? এরপরে আলোচনা করা হবে কেন এলো না কবিতা। 1. মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। মৃত্যুর পাশ কাটিয়ে বলার তাৎপর্য কি? ছেলে না আসার মর্মার্থ লেখো। 2. ছেলেটা দেখে আসতে গেল। ছেলেটা কখন কি দেখে আসতে গিয়েছিল? তার এই দেখে আসতে যাওয়ার কি পরিণতি ঘটেছিল? 3. সময় ইতিহাসের পাতা খোলা। কোন প্রসঙ্গে কবি উদ্ধৃতিটি অবতারণা করেছেন? কবিতার কোন ইতিহাসের ছবি ধরা পড়েছে? 4. কেবল ঘর ভুল করছিল। মায়ের কেবল ঘর ভুল করার মাধ্যমে যে মানসিক চাঞ্চল্যের প্রকাশ পেয়েছে তা লেখো। 5. সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। ছেলেটির নেচে নেচে বেড়ানোর কারণ কি? কোন প্রেক্ষাপটে ছেলেটির করুণ পরিণতি হলো তা লেখো। এরপর আমরা আসবো 3 নম্বর প্রশ্ন, যেখানে নাটক থেকে আসবে নানা রঙের দিন। অনধিক 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে, থাকবে 5 নম্বর। প্রথম প্রশ্ন, সেই রাতে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যশিল্প একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তাকে তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো। 2. প্রখ্যাত অভিনেতা রজনী চট্টোপাধ্যায়ের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেছেন? 3. অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। 4. নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। 5. আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উক্তির কারণ ব্যাখ্যা করো। 6. শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। 7. জানো কালীনাথ একটা মেয়ে। এই মেয়েটির যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো।
8, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাতের অপেক্ষা। এই কথার মধ্য দিয়ে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। 9, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, চ্যাটার্জি মশাই। কোন নাটকে কার উক্তি, কার প্রতি এই উক্তি? তিনি কেন রোজ গ্রিন রুমে ঘুমান? 10, আমার প্রতিভা এখনও মরেনি। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? এই উক্তির মধ্য দিয়ে কিভাবে একজন অভিনেতার শিল্পী সত্তার প্রকাশ ঘটেছে? 11, নানা রঙের দিন নাটকে রিজিয়া ও শাহজাহান নাটকের বিষয় উপস্থাপনা কতটা প্রাসঙ্গিক তা বর্ণনা করো। 12, প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়? উর্ধিতাংশটির বক্তা এমন মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 13, মরা হাতি সওয়া লাখ, কোন নাটকে কোন চরিত্র অভিনয়ের এই সময় এই কথা শুনেছিলেন বক্তা? কেন তাকে মরা হাতি বলা হয়েছে? 14, আপনার প্রতিভা এখনও মরেনি চাটুর্য মশাই। বক্তাকে তিনি কিভাবে এই সিদ্ধান্তে এলেন যে চাটুর্য মশাইয়ের প্রতিভা এখনও মরেনি? 4 দাগের যে প্রশ্ন থাকবে সেটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে, ডাকঘর থেকে। সেখানেও আমাদের দুটি প্রশ্ন করতে হবে, অনধিক 150টি শব্দের মধ্যে প্রশ্নগুলি লিখতে হবে। ডাকঘর 1 প্রশ্ন, ডাকঘর নাটকে অমল চরিত্রটি নিজের ভাষায় বর্ণনা করো। 2, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 3, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম, কে কাকে কথা বলেছে? দই বেচার মধ্যে কিভাবে সে সুখ পেল? 4, সে তার আশ্চর্য জায়গায়, কে কোন জায়গার কথা উল্লেখ করেছেন? আশ্চর্য জায়গাটির পরিচয় নাটক অনুসারণে লেখো। 5, ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটি ব্যতিক্রমী, আলোচনা করো। 6, ডাকঘর নাটক অবলম্বনে সুধা চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। অথবা বলো যে সুধা তোমাকে ভুলেনি। অমলের সঙ্গে সুধার পরিচয় কিভাবে হয়েছিল? অমলকে সুধা এই মনে রাখার মধ্য দিয়ে নাট্যকার কোন বিশেষ তাৎপর্যকে তুলে ধরার চেষ্টা করেছেন? 7, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। 8, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় লেখো। 9, আমার আর তো কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই, কে কাকে এ কথা বলেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 10, ডাকঘর নাটকে একদিকে মৃত্যু ভাবনা, অন্যদিকে পার্থিব জগতের প্রতি আকুলতা, এই দ্বৈত ধারণা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এরপরে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। 5 নাম্বার থাকবে। এখানে আমরা যে প্রশ্নগুলোকে ইম্পর্ট্যান্ট হিসাবে তুলে ধরব। 1, পট শব্দটির অর্থ কী? বাংলা লোকশিল্প হিসাবে পটচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা কালীঘাটের পট বলতে কী বোঝো? এটির বিষয় ও শৈলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 2, চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 3, চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ভূমিকা আলোচনা করো। 4, বাংলা চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। 5, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 6, বাংলা চিত্রকলায় ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। এরপরে আমরা আসবো বাংলা চলচ্চিত্রের ইতিহাস। এই দুটো জায়গা থেকেই প্রশ্ন আসবে, যেটা ভালো পারবো সেই ভেবে আমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর করব।
1. বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। 2. বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো। 3. বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। 4. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। 5. বাংলা চলচ্চিত্র ধারায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 6. বাংলা চলচ্চিত্র ধারায় উৎপল দত্তের ভূমিকা আলোচনা করো। 6-এর দাগে থাকবে প্রবন্ধ রচনা। যে কোনো একটি বিষয়ে আমরা 64 শব্দের মধ্যে এটা লিখব। তবে মনে রাখতে হবে প্রবন্ধ রচনার এই জায়গাটা বিভিন্নভাবে আসে। কী কী প্রবন্ধ আমাদের ইম্পর্ট্যান্ট? সংস্কৃতি, নতুন মাস্টারমশাই, শিক্ষায় প্রযুক্তির প্রভাব, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সামাজিক কর্তব্যে ছাত্র সমাজ, বাংলার উৎসব, শিক্ষায় বিজ্ঞানে গণমাধ্যমের ভূমিকা, পরিবেশ দূষণ ও প্রতিকার, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, একটি শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা, পরিবেশ ও বিপন্ন মানুষ। এবং এর সঙ্গে স্বামী বিবেকানন্দ, সৈয়দ মুস্তফা আলী, বেগম রোকেয়া, সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী এবং ঋত্বিক ঘটক, এদের জীবনী কেন্দ্রিক আমাদের যে প্রবন্ধ লেখার বিষয়টি সেটাও দেখতে হবে। এইগুলো আমরা 6-এর দাগের জন্য ইম্পর্টেন্ট বলে মনে করেছি। সকলের পরীক্ষা ভালো হোক সেই আশা রেখে শেষ করছি।